হয়ে যে আসছিলাম মিরিক লেকের কাছে যে দোকানগুলো আছে সেখানে সস্তা, মিনিমাম 150-200 টাকা করে কম। রেড পান্ডা বসে আছে এখানে। আমরা এখন এখানে প্রে করব। আর এইখানে যে একটা দেখতে পাচ্ছ পাহাড়ের উপরে সাদা সাদা অংশ, ওটাই হচ্ছে নামচির যে শিবের বড় মূর্তিটা দেখা যায়। এইখানে সবাইকে দেখে মানে ভাবছে যে কত মাংস, কত মাংস, কি করে বেরিয়ে খাবো। মায়ের চিন্তা ভাবনাই আলাদা লেভেল। আমি এই ক্যামেরাতে একটা ভিডিও সেট করে দিয়েছি, তোমরা এটাও দেখো। আর আস্তে আস্তে তো কেমন লাগছে বলো দার্জিলিং? হ্যাঁ ভালো লাগছে। ভালো লাগছে। প্রথমবার এসে কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট এভারেস্ট দুটোই দেখতে পেয়েছি। আবার মাউন্ট এভারেস্ট, হ্যাঁ ভালো ভালো। ভাবতেই পারিনি অফ সিজন এসে দেখতে হবে। দার্জিলিংয়ে আজকে বেরোচ্ছি সারাদিনের জন্য লোকাল সাইট সিন ঘুরতে। এই সাইট সিনগুলোর মধ্যে কিছু জায়গা আগে ঘুরলেও বেশ কিছু জায়গা আমি এখনও ঘুরিনি। মাকে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম টাইগার হিলে কাঞ্চনজঙ্ঘা দেখতে, ও তারপরে চিড়িয়াখানা ও সাথে বেশ কিছু জায়গাও ঘুরেছিলাম। এশিয়ার সবথেকে উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুমকেও দেখেছিলাম। তাহলে যারা যারা আগের পর্ব দেখোনি অবশ্যই গিয়ে দেখে নাও, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি প্রথমবার মিরিক হয়ে দার্জিলিং পৌঁছেছিলাম। চলো আজকে তাহলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি দ্বিতীয় পর্বের জন্য। ওহ, মারাত্মক লেট হয়ে গেছে, মারাত্মক। এখন অলরেডি 4:40 বাজে। চলো আগে তাড়াতাড়ি বেরোনো যাক। মারাত্মক, মানে লাস্ট 5 মিনিটের মধ্যে আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। 4:40 বাজে গাড়িতে এসে পৌঁছালাম। হাই সবাই, কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে দার্জিলিংয়ের এই আজকের সারাদিনের সাইট সিন থেকে। আর এখন আপাতত চলে এসেছি, এই যে দাদা চলে এসছে। গুড মর্নিং দাদা। মর্নিং। আর আমরা তিনজন যে কিভাবে রেডি হয়েছি আমরাই জানি। আর এখন আমাদের গন্তব্য প্রথম আজকের দার্জিলিংয়ের টাইগার হিল। চলো, অনেক মানে প্রায় 2-2.5 বছর পর আমি টাইগার হিল যাচ্ছি। দেখা যাক আজকে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায় কিনা। সেপ্টেম্বর মাস আসছে, আগস্ট মাসের আজকে 30 তারিখ। গাড়ি থেকে বসেই অন্ধকারে দেখতে পেয়ে গেছি কাঞ্চনজঙ্ঘা। হালকা হালকা সূর্যের আলো যে উঠতে শুরু করবে সেটা বোঝা যাচ্ছে, কারণ আমরা মোটামুটি 10 মিনিট লেট। এখান থেকে টাইগার হিল পৌঁছাতে ওই আধ ঘন্টা লাগবে। এখন যেহেতু সিজন টাইম নয়, আশা করছি যে তাড়াতাড়ি পৌঁছে যাব। এখন আমরা এই যে ঢুকে গেলাম টাইগার হিলের রাস্তায়। সত্যি ভাগ্য, সুন্দরবনে বাঘ দেখা আর দার্জিলিংয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা জাস্ট সেরা। ওই ওপরটাতে আমরা উঠবো সানরাইজ দেখার জন্য আর কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। ও হো হো হো, গাড়িতে বসেই বাবাজির দর্শন। ও ও কি লাগছে, কি লাগছে, দারুণ দারুণ। নেমে গেছি আমরা গাড়ি থেকে, এখন আমাদের হেঁটেই চলতে হবে ভিউ পয়েন্টে। চলে এসছি আমরা একদম এই টাইগার হিল ভিউ পয়েন্টের কাছে। প্রচুর লোকজন কিন্তু দাঁড়িয়ে সূর্যোদয় আর কাঞ্চনজঙ্ঘা দেখার চেষ্টা করছে। ও খুব একটা ভিড় নেই, মানুষজনের ভিড় মোটামুটি। আর কাঞ্চনজঙ্ঘা কিন্তু পুরোটাই প্রায় ক্লিয়ার, অসাধারণ। সময় আপডেট হচ্ছে 5:12। আমি এক্ষুনি গুগল চেক করছিলাম, দেখাচ্ছিল টাইগার হিলে যে সানরাইজ ওঠার যে টাইম সেটা দেখাচ্ছিল 5:15। তাই জন্য এখনও কাঞ্চনজঙ্ঘাকে তো বেশ ভালোই দেখা যাচ্ছে। আর এদিক থেকে হবে সানরাইজ। দেখো এখনও এখানটা মেঘলা হয়ে আছে, তবে এই জায়গাটা থেকেই মনে হচ্ছে না উঠবে। তবে এদিক দিয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ জাস্ট মারাত্মক। কি প্রথমবার এসে কাঞ্চনজঙ্ঘাও দেখে ফেললে? ঠিক আছে, সুন্দরবনের বাঘ দেখা আর দার্জিলিংয়ের কাঞ্চনজঙ্ঘা দেখা দুটোই ভাগ্যের ব্যাপার, তাই তো? সুন্দরবনে আমি বাঘ দেখতে পাইনি, বাবা দেখেছে। আর যাই হোক, জাস্ট 4 দিন আগে সুন্দরবনে বাঘ দেখলাম। আর এই সময়টায় বৃষ্টির মধ্যে এসে, মানে বৃষ্টি বলতে মনসুনের এই ওয়েদার জাস্ট শেষ হবে, এই সময়টা দেখা যায়। তো এই সময়টা এসে কাঞ্চনজঙ্ঘা অনেকেই দেখো, খুব একটা কিন্তু ভিড় নেই, কারণ টাইগার হিলে কিন্তু মারাত্মক ভিড় থাকে যখন সিজন টাইম হয় বা যখন ওয়েদার ভালো থাকে। কিন্তু এই টাইমটায় এসে এইভাবে এত পরিষ্কার পাওয়া সত্যি অসাধারণ একটা অভিজ্ঞতা। আমি এই ক্যামেরাতে একটা ভিডিও সেট করে দিয়েছি, তোমরা এটাও দেখো। আর
আস্তে আস্তে সূর্যের আলোটা কিন্তু চূড়াতে পড়ছে, একদম যে টপের চূড়াটা ওটাতেই প্রথম আলো দেখতে পাচ্ছি, সুন্দর কিন্তু লাগছে। এইদিকে শুরু হয়ে গেছে সূর্যোদয়, ওয়াও দারুণ। সবই তো দেখছো, এটাও তো দেখে নিচ্ছ। ভাবছিলাম সূর্যোদয় দেখতে পাবো না, এদিকে সূর্যটা কি স্পিডে উঠছে দেখো। এইদিকে সূর্য উঠছে মানে এইদিকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার চূড়া আরো সুন্দর ক্লিয়ার হতে থাকবে। অসাধারণ অসাধারণ, প্রচুর মানুষের ভিড়। হ্যাঁ, কেমন মনে হচ্ছে বলো? মনে হচ্ছে যেন লোক দাঁড়িয়ে আছে ওখানে, ধাপে 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 একটু পর 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 পর। তাই না? আর এইটা দেখ, এই একটা বেরোচ্ছে, এটা হ্যাঁ, সব সূর্যের আলো পড়ে পড়ে এদিকে সূর্য মেঘে ঢেকে গেল, ওই জন্য আলোটা কম করছে। আর এইদিকে কাঞ্চনজঙ্ঘা দেখো, সত্যি অসাধারণ কিন্তু আমরা এখানে দেখলাম। কোথা থেকে? আসাম থেকে। আচ্ছা, কেমন দেখলেন তাহলে? ভালো না? দারুণ কিন্তু দেখলাম, খুব ভালো লাগলো, দারুণ দেখছি। আর এখনো আরো দেখবো, তার কারণ সূর্যটা যতটা উপরে উঠবে তত কিন্তু কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার হবে। বাইনাকুলার মেয়ে দেখলে 50 টাকা দিয়ে এই বাইনাকুলারে তোমরা দেখতে পারো। আচ্ছা, ওটা টেলিস্কোপ। প্রচুর বাঙালির ভিড়, প্রচুর। পেছনের যে এই সাদা মতন অংশটা যেটা দেখা যাচ্ছে পাহাড়ের, এটা কিন্তু মাউন্ট এভারেস্ট, এটাও আমরা দেখে নিলাম। এদিক থেকে একজন এসে বললো যে ওটা মাউন্ট এভারেস্টের পিক, আবার এদিক থেকে দেখলাম কাঞ্চনজঙ্ঘা, যেটা এখনো তোমরা আমার পেছনে চকচকে ব্যাপারটা দেখতে পাচ্ছ, ওটাই কিন্তু একদম গ্ল্যামারাস কাঞ্চনজঙ্ঘা, যেটার জন্য দার্জিলিং মানুষের এত ভালো লাগে। যখন দার্জিলিং আসে মানুষ ভেবেই রাখে যে কাঞ্চনজঙ্ঘা দেখবো, কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম, কাঞ্চনজঙ্ঘা ভিউ হোটেল, যেন এরকম কিছু হয়। তো সেটার জন্যই মানুষ আসে। সেটা দেখতে না পেলেও যদি টাইগার হিলে এসেও মানুষ কাঞ্চনজঙ্ঘা দেখে, সেখানেই মানুষ কিন্তু খুশি হয়ে যায়। আর সেটাই আমি আর মা এসে দেখতে পেয়ে গেলাম, জাস্ট অসাধারণ। এদিকে সূর্যোদয়ও দেখেছে, আবার এদিকে কাঞ্চনজঙ্ঘা, আবার মাউন্ট এভারেস্টেরও পিক দেখতে পেয়েছি, তিনটেই দেখতে পেয়েছি। তাই দার্জিলিং ট্যুর একদম সেই। হ্যাঁ, আর মা তো প্রথমবার, মানে আমার ভিডিওতে দেখেছে অনেকবার, কিন্তু মাই প্রথমবার দেখলো কিন্তু কাঞ্চনজঙ্ঘা। তোমার নাম কি? আমার নাম শ্রীতার্থ কর্মকার। কোথা থেকে এসছো? আমি মুর্শিদাবাদ বহরমপুর থেকে। মুর্শিদাবাদ থেকে এসছো? আর মুর্শিদাবাদ বহরমপুর। আচ্ছা, দার্জিলিং কি আগে এসছো? না, প্রথমবার এলাম। প্রথমবার এসছো? তো কেমন লাগছে বলো দার্জিলিং? হ্যাঁ, ভালো লাগছে। ভালো লাগছে? প্রথমবার এসে কাঞ্চনজঙ্ঘা মাউন্ট এভারেস্ট দুটোই দেখতে পেলাম। দুটোই দেখতে পেয়েছো, আবার মাউন্ট এভারেস্ট। হ্যাঁ, ভালো ভালো, ভাবতেই পারিনি অফ সিজন এসে দেখতে পাবো। বাহ বাহ, দারুণ ব্যাপার। এখন দেখো আরো কিছুটা কিন্তু ক্লিয়ার আমি দেখতে পাচ্ছি এখান থেকে। আর এই যে দেখো, अब तो जाने का टाइम हो गया। দারুণ লাগছে কিন্তু। তাহলে চন্দনদা, হেভি দেখলাম, হেভি। মানে 4:25 ঘুম থেকে উঠে এরকম সানরাইজ দেখবো, আর ঠিক ওই সানরাইজের টাইমটুকুই শুধু মেঘটা কাটলো, হ্যাঁ টক করে সূর্যটা উঠলো। হ্যাঁ, বাস। এই যে চলে এলাম। आप लोग लकी हो आज। हाँ, बहुत लकी है। कंचनजंगा एवरेस्ट भी मिला। एवरेस्ट भी मिला, कल तो नहीं था ना? कल कुछ नहीं था। हाँ, सन भी नहीं मिला, कंचनजंगा भी नहीं मिला, एवरेस्ट तो कितने महीने के बाद आज मिला है। हाँ, বললো তো কিলা কি আমরা। ওই যে আমাকে বললো মাউন্ট এভারেস্ট যে চা খাওয়ার জন্য আমাদের রিকোয়েস্ট করছে, হ্যাঁ। উনি তো বললেন যে আজকে তো আপনি খুব লাকি যে তিনটে একসাথে দেখতে পেলেন। মানে কালকে তো ওঠেনি। थ्री सिस्टर्स भी मिला था। थ्री सिस्टर्स, जी वो जो कांचनजंगा के एवरेस्ट वाला बीच में, हाँ, वो भी मिला था। उसका नाम है थ्री सिस्टर्स। थ्री सिस्टर्स, পাশেরটা না? মাকালু है माकालू और माउंट एवरेस्ट लोचे बोलता है। वो एवरेस्ट के सामने वो तीन नाम है, अच्छा। माकालू, एवरेस्ट, लोचे। গাড়ি থেকে নামতে নামতেও কাঞ্চনজঙ্ঘা দেখছি। এই তো, হ্যাঁ তাই তো। নিচে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। বেরোনোর সময় হচ্ছে টিকিটটা মেনলি নেয় ওরা, ভালো সিস্টেম। আগে দেখে আসবো তারপরে টিকিট, পহলে ইস্তেমাল করে ফির বিশ্বাস করে। তো এরকম হচ্ছে ব্যাপারটা। যার সময় 70 টাকা করে 210 টাকা আমাদের টিকিট লাগলো, সেটা আমরা দিয়ে তারপরে এখন বেরিয়ে যাচ্ছি। দাঁড় করাচ্ছি ঘুম স্টেশন। চলো আমরা একটু ঘুম স্টেশন ঘুরে যাব। এই এসে পৌঁছালাম এশিয়ার সবথেকে উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম স্টেশনে। এই যে মা দাঁড়িয়ে আছে, আর এখানে আই লাভ ডিএইচআর, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে।
এখন আমরা ঘুম মনেস্ট্রি যাবার আগে চলে এলাম এই ঘুম স্টেশন ঘুরতে। আপাতত কোনো রকম প্ল্যাটফর্ম টিকিট না কেটেই চলে এসেছি ঘুম স্টেশনে। যাই হোক, আড্ডা দিচ্ছি। আর এই যে জায়গাটা ঘুম স্টেশন যে এলাম আমরা, তোমরা দার্জিলিং স্টেশন যে আছে, দার্জিলিং স্টেশন থেকে গিয়ে তোমরা ওখান থেকে জয় রাইড নিতে পারবে। জয় রাইডের ভাড়াটা ঠিক কেমন হয় আর কখন কখন এই জয় রাইড চলে, এই যে এখানে কিছু দেওয়া আছে কখন কখন স্টিম আর ডিজেলে জয় রাইডটা চলে। সকাল 9:30 প্রথম ট্রেন ছাড়ে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে, এই যে। আর তারপরে জয় রাইডগুলো চালু হয় 10:15 থেকে। প্রথমে স্টিম ডিজেল এরকম করে চলে। আর তারপরে এটা দেখে নাও যে এই দার্জিলিং থেকে তোমরা যে পুরো জায়গাটা ঘুরবে এই জয় রাইডের ভাড়াটা কত, এই হচ্ছে কিছুটা ভাড়া। তোমরা যদি ডিজেলে ঘোরো 1000 টাকা, আর তোমরা যদি স্টিমে ঘোরো 1500 টাকা ভাড়া। আমরা কিন্তু এটা ওয়ার্ল্ড হেরিটেজ একটা সাইটের মধ্যে আছি। এখানে একটা স্টিম ইঞ্জিন আছে। 7407 ফুট উঁচুতে আছি আমরা এই ঘুম স্টেশন। ন্যারো গেজ লাইনের ওপর দিয়ে যাচ্ছি, এই লাইনের ওপর দিয়েই কিন্তু পৌঁছে যায় ট্রেন একদম দার্জিলিং স্টেশন। টাঙ্গং সামটেং চোলিং বুদ্ধিস্ট মনেস্ট্রি। তো আমরা এখানে এলাম, এটার আরেক নামই হচ্ছে যেটা আমরা বলি ঘুম মনেস্ট্রি। ঘুম মনেস্ট্রির সামনে এখানে প্রচুর এরকম দোকান আছে যেখান থেকে মা নিচ্ছে। মায়ের সাথে শপিং করার কিন্তু এটাই মজা। প্রথমে চেয়েছে 450, মা বলেছে 150 টাকা, লাস্টে কমিয়ে বলছে 180 টাকায় দেবো, বার্গেন করতে করতে। মানে মাদের সাথে বেরোলে কিন্তু প্রথমে মনে হয় যেন এই এত কম বললো, না সত্যি ফাইনালি গিয়ে দামটা এতটাই কম হয়। পৌঁছালাম, এই হচ্ছে ঘুম মনেস্ট্রি। এই হচ্ছে দেখো লেখা আছে সামথিং চোলিং বুদ্ধিস্ট মনেস্ট্রি। এটাই হচ্ছে ঘুম মনেস্ট্রি, যেটা 1875 সালে এখানে প্রথম স্থাপন করা হয়েছিল। এই যে দেখো 15 ফুট উচ্চতা কিন্তু এই গৌতম বুদ্ধের মূর্তিটার। আমাদের এই ঘুম মনেস্ট্রি দেখা হয়ে গেল। এইবার যাব আমরা বাতাসিয়া লুপ। ঘুরে আমরা আবার হোটেল চলে যাব। হোটেলে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে তারপরে আমরা আবার বেরোবো সাইট সিন করতে। এসে পৌঁছালাম বাতাসিয়া লুপ। আজকে আমাদের থার্ড পয়েন্ট বাতাসিয়া লুপ। আর এখানে যে লেখা আছে গোর্খা ওয়ার মেমোরিয়াল বাতাসিয়া, কারণ এটার পেছনেও অনেক ইতিহাস আছে। এখানে আমরা 50 টাকা করে পার হেড টিকিট কেটে নিলাম। এবার আমরা ভেতরে ঢুকবো, চলো। আর এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগে যখন ট্রেনটা এখান থেকে যায়, আবার এদিক দিয়ে ঘুরে তারপরে পুরো রাউন্ড করে ঘুরে এই ওপর দিয়ে ট্রেনটা চলে যায়। তো আকাশ বেশ ভালোই পরিষ্কার আছে। আর আমি আপাতত এই যে দেখছো, মা হচ্ছে 50 টাকা করে এখানে এই যে ড্রেস পাওয়া যাচ্ছে, এই ড্রেসগুলো সব পরে এই জায়গাটা এখন ছবি তুলবে বাতাসিয়া লুপে, কারণ কাঞ্চনজঙ্ঘা ভিজিবল আছে। এটাই কিন্তু সব থেকে সুন্দর। বাতাসিয়া লুপ তো অবশ্যই, তার পাশাপাশি এটা হচ্ছে গোর্খা ওয়ার মেমোরিয়াল। গোর্খাদের কয়েকজন একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে প্রচুর যে গোর্খা সৈন্য ছিল তারা মারা যায়। মারা যাবার পরে তাদের নামগুলো এইখানে নামগুলো লেখা আছে, আর তাদের স্মৃতিতেই কিন্তু এই জায়গাটা বানানো হয়েছে। দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগ আমাদের, আর এখানে সবার নামগুলো আছে। আর এইখানে দূরে দেখা যাচ্ছে এই হচ্ছে সুন্দর চকচকে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। এখানে হচ্ছে আই লাভ দার্জিলিং। আর এখন তোমাদের ট্রেনটা দেখাতে পাচ্ছি না, তার কারণ ট্রেন তো 9:30 10টার সময়। ট্রেনটা কেমন হয় যেটা তোমাদেরকে দেখালাম, ওখান থেকে ঢোকে ট্রেনটা, ঢুকে এই যে সামনের লাইনটা, এই লাইনটা দিয়ে ঘুরে এসে এই জায়গাটা, এই যে লাইনটা, এই লাইন দিয়ে আবার ওপর দিক দিয়ে চলে যায়। এখানে দেখো পোজ দিতে শুরু করে দিয়েছে, আঙুল দিয়ে দেখাচ্ছে যে ওই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। ও সত্যি দার্জিলিং বাঙালির আবেগ, সত্যি। এই জন্যই কিন্তু বাড়িতে গিয়ে আত্মীয় স্বজনদের বলবো যে হ্যাঁ, সবার প্রিয় বহু প্রতীক্ষিত বইয়ে পড়া আমরা এই কাঞ্চনজঙ্ঘাকে দেখে গেছি। সত্যি বাতাসিয়া লুপ বলো, যেখানেই যাব সব জায়গাতেই কাঞ্চনজঙ্ঘা আজকে হয়তো সারা দিনের জন্যই আমাদের সাথে থাকবে। গাড়িতে বসে বসেই এখন একদম কাঞ্চনজঙ্ঘা দেখছি।
আশা রাখছি যে আজকে সারাদিন যেখানে যেখানে যাব কোথাও না কোথাও থেকে আবারও কাঞ্চনজঙ্ঘার দেখা মিলবে। তবে 11টা 12টার মধ্যে যে জায়গাগুলো দেখবো, যত বেলা হয় মেঘলা হয়ে যায়। এই এসে পৌঁছালাম আমাদের হোটেল গারুদাতে। এবার ফ্রেশ হই, তারপরে খাওয়া দাওয়া করি, তারপরে আমাদের আবারও বেরোনোর আছে। মেনুতে গরম গরম চা, আর এখানে দিয়ে গেছে আলুর পরোটা। 3 জন আছি, কতগুলো দিয়ে গেছে, ঠিক আছে, ভালোই হয়েছে। ভাগযোগ করে সবাই আমরা খেয়ে নেব, দারুণ। চলো আপাতত এই খাওয়া দাওয়া সারি, খাওয়া দাওয়াটা সেরে তারপরে আমরা বেরোচ্ছি আমাদের সাইট সিন কভার করতে দার্জিলিংয়ে। বেরিয়ে পড়লাম, আবারও স্নান আর সকালের ব্রেকফাস্ট করে পোস্ট অফিসের পাশেই আমাদের এই পেছনেই আমাদের হোটেল, আর এদিকে হচ্ছে রিং মল। এই যে মোড়টা, এখান থেকে সোজা, আর এই যে সোজা চলে গেলে হচ্ছে দার্জিলিং ম্যাল চলে যাব, আর এই হচ্ছে কেভেন্টার্স, দার্জিলিং মল কা এরিয়া, এই জায়গাটা। হ্যাঁ, অডিটোরিয়াম। এই যে গাড়ি ছেড়ে আমাদের নিচে ওয়েট করবে, আর আমরা এখন চলে এলাম দার্জিলিংয়ের জুয়ের কাছে, চিড়িয়াখানার একদম কাছে। হিমালয়ান জুওলজিক্যাল পার্ক আর হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট একই জায়গায়। আর এখান থেকে আমরা এখন টিকিট কেটে নেব। তারপরে টিকিটের ভাড়া তো প্রচুর বাড়িয়ে দিয়েছে, টিকিট প্রাইস 110 টাকা করে দিয়েছে। এবার এখান থেকে আমরা এন্ট্রি করব। তার সাথে সাথে এখানে আছে পুরো ম্যাপ, আমরা যা যা দেখব তার একটা ম্যাপ এখানে করা আছে। HMI হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট হচ্ছে এই দিকে, তোমরা আগে এদিকটাও ঘুরতে পারো, আগে এদিকটাও যেতে পারো। আগে যাচ্ছি আমরা রেপটাইল সেকশনটা ঘুরতে। আর জানো যে বরফের বা পাহাড়ের একদম যদি বলা যায়, রেড পান্ডা কিন্তু খুব জনপ্রিয়, মানে এইদিকেই কিন্তু দেখা যায়, যেটা আমরা গ্যাংটকের যে চিড়িয়াখানা আছে সিকিমের, আর এখানের এই চিড়িয়াখানাতে এলে আমরা একমাত্র এই রেড পান্ডাকে দেখতে পাই। আর এখান থেকে দার্জিলিংকে লাগছে, দেখো জাস্ট, দেখো রেড পান্ডা বসে আছে এখানে, এখানে একটা, ওই পেছনে একটা। এই যে রেড পান্ডা দেখতে গেলে তোমাদের এই দার্জিলিংয়ের জুতে আসতে হবে, আর সিকিমে। হেভি পোজ দিয়েছে তো, ওয়াও, দারুণ পোজ দিয়েছে, আর হেভি লাগছে দেখতে ওকে। জায়গাটায় ঢুকলাম, এই জায়গাটা হচ্ছে পুরো পাখির এরিয়া, বিভিন্ন রকমের পাখি আছে, এগুলো সব নামও লেখা আছে পাখিগুলোর, কিন্তু রং বেরঙের পাখিতে ভর্তি। লাভ বার্ড থেকে শুরু করে সমস্ত রকমের, ডায়মন্ড ডাব আছে। বাহ, ভালো পোজ দিয়েছে। সাদা ময়ূর, ওইখানে 2 জন ম্যাকাও বসে আছে, আবার উকি মেরে দেখছে, দেখো কি সুন্দর লাগছে, 2 জন দুদিকে তাকিয়ে আছে, দারুণ পোজ দিচ্ছে। বেশ ভালো ঘুরলাম এই জায়গাটা। এইবার এই যে সরীসৃপদের জায়গাটাকে ঘুরলাম, ঘুরে এইবার আমরা যাব যে মেনলি বাঘ দেখতে পাওয়া যাবে, বিয়ার দেখতে পাওয়া যাবে, আমরা এখন সেই জায়গাটাতে ঘুরবো। আর এই জায়গাটা তো বাচ্চাদের জন্য সত্যি দারুণ। আমি সবসময় বলি যে দার্জিলিংয়ের যে চিড়িয়াখানা, এখানে যে বিভিন্ন রকমের প্রজাতির প্রাণী, সেটা কিন্তু কলকাতায় যেগুলো দেখা যায় সেগুলো তো দেখা যায়ই, সাথে আরও অনেক কিছু এক্সট্রা দেখা যায় দার্জিলিং সিকিমের চিড়িয়াখানাতে। এবার এইগুলো দেখতে, এই সাইডেরগুলো দেখতে আমরা এখন এইদিকে যাব। এখানে কিন্তু রাস্তায় অ্যারো করা আছে, তোমরা এই রাস্তা অনুযায়ী একদম সোজা চলে যাবে। আর জুটাকে আরও সুন্দর করে সাজাচ্ছে, যেহেতু দার্জিলিং এত সুন্দর পপুলার একটা জায়গায় এই জুটা, তাই জন্য কিন্তু খুব সুন্দর করে সাজাচ্ছে। হিমালয়ান থার্ড, এই হচ্ছে এটার নাম, এইখানেই একটা আছে, দেখো এই হচ্ছে, এখানে আছে সাম্বার ডিয়ার। দার্জিলিংয়ের জু কিন্তু এই জন্যই ভালো লাগে যে পাহাড়ের বুকে এরকমভাবে পাহাড় কেটে কি সুন্দর করে বানিয়েছে, তাই জন্যই কিন্তু আমাদেরকে এখানে আসতে হয়, তাই জন্যই কিন্তু বেশ ভালো লাগে। আমরা এই রাস্তাটা দিয়ে এলাম, এই রাস্তাটা দিয়ে এসে আমরা এখন HMI দেখব। HMI থেকে দেখে যাওয়ার সময় আমরা এখান থেকে ডাইরেক্ট দেখে সব বেরিয়ে যাবো। কী দেখব, এখানে তার লিস্ট দেওয়া আছে। এটা কিন্তু একটা এরকম মাউন্টেনিং যারা করতে পছন্দ করে, যারা বড় বড় ট্রেক, ধরুন তোমরা মাউন্ট এভারেস্ট যেতে চাও, তোমরা কাঞ্চনজঙ্ঘা জয় করতে চাও, তো তোমাদেরকে এখানে এসে আগে ট্রেনিং নিতে হবে, যেটা 2-3 বছরের ট্রেনিং হয়। আর এখানে হচ্ছে জিপ লাইনিং, আরও এরকম
কিছু অ্যাক্টিভিটি যেগুলো তোমরা করতে পারো। এখানে একজন মাউন্টেনিয়ারিংয়ের ছবি দেওয়া আছে, এই যে দেখো, এই হচ্ছে ইনস্টিটিউটটা যেখানে এই সব কিছু নিয়ে পড়াশোনা হয়। আর এই যে মা উঠছে ওপরে, এই ইনস্টিটিউটের মিউজিয়াম, যেটার ভেতরে ফটোগ্রাফি একদম অ্যালাউ নয়। আর এই হচ্ছে সেই জায়গা যেখানে তোমরা এলে দেখতে পাবে তেনজিং নোরগে। জানো তোমরা যে কে ছিলেন? আমরা বইয়ের পাতায় পড়েছি, 1986 সালে 9 মে উনি মারা গেছিলেন। ওনার এই কবরটা এখানেই দেওয়া আছে। একটা HMI রেস্টুরেন্ট যেখানে তোমাদের খিদে পেলে খেয়ে নেবে। আর এর ভেতরে আমরা ঢুকবো যেখানে ফটোগ্রাফি নট অ্যালাউড। ভালোই কিন্তু বেশ সুন্দর লাগলো HMI। দেখতে পাবে তেনজিং নোরগে, এডমন্ড হিলারি, এছাড়াও অন্যান্য আরও যারা মাউন্ট এভারেস্ট বা বিভিন্ন পর্বত জয় করেছিল তাদের সামগ্রী, তারা কী কী নিয়ে যেত, তারা কিভাবে ট্রেকিং করতো, তারা কিভাবে যেত, তো সমস্ত কিছু তোমরা এখানে আসলে অনেক ইতিহাস জানতে পারবে। সব যদি বলে দিই তোমরা এসে কী দেখবে। এই যে দেখো, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার এখানে আছে, সেই ব্যাপার তো। চলো যাওয়া যাক। এখানে শুয়ে আছে স্নো লেপার্ড, সাবাস। কমন লেপার্ড মানে লেপার্ড। ভালো লাগছে, ভালো লাগছে। ছবি দেখার মতন। আমার তো খুব মজা হচ্ছে, কিন্তু যাদের পায়ের প্রবলেম আছে তাদের খুব কষ্ট। হ্যাঁ, এই যে জুটা এটা পুরো দেখো পাহাড়ি স্টাইলে বানানো, মানে এই যে, কারণ পাহাড়িতে এসছি আমরা, কারণ এই যে উঁচু হয়ে এরকম করেই মানে প্রত্যেকটা স্টেপে স্টেপে তোমরা দেখতে পাবে এক একটা প্রাণীকে। একটু এসে ওপরে বসে আছে, দেখো কি সুন্দর পাতার শেপ। এগুলো নতুন এনেছে, দেখলাম আগের বার যখন এসেছিলাম তখন এগুলো ছিল না, 1 বছর আগে। তো এখন এগুলো এই 2024-এ তোমরা আসলে এটা খুব সুন্দরভাবে এই জুটাকে আরও সাজাচ্ছে। এখানে আছে বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, তোমরা এই জায়গাটাও ঘুরে যেতে পারো। তবে পাশের যে রাস্তাটা আছে এই রাস্তাটা দিয়ে গেলে তোমরা রয়্যাল বেঙ্গল টাইগারটাকে দেখতে পাবে। এই হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা একমাত্র সুন্দরবনেই দেখতে পাওয়া যায়। সেটা আমরা এই দার্জিলিং জুতেও একটা দেখতে পাচ্ছি। দেবে তোমাদের একদম ভিডিও করা বার করে। ও বলছে একবার খুলে দে, তারপর দেখ তোদের সব কটাকে একসাথে খাবো, এক জায়গায় করে দেবো সবগুলো। একদম কিন্তু কাছে আছে এই রয়্যাল বেঙ্গল টাইগার। দেখো ও এখন ছটপট করছে, খিদে পেয়ে গেছে হয়তো। মা বলছে, হ্যাঁ কি বলছে? ও এইখানে সবাইকে দেখে মানে ভাবছে যে কত মাংস, কত মাংস, কি করে বেরিয়ে খাবো। মায়ের চিন্তা ভাবনাই আলাদা লেভেল। ওকে রোজ মাংস দেওয়া হয়। যাই হোক না, তবু দেখ, আর সবাইকে দেখা দেওয়ার জন্যই এখানে এসেছে। দেখ 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 কেমন করে তাকাচ্ছে, দেখ দেখ তোর ক্যামেরার দিকে দেখছে। ওই দেখ, আয় আয় আয়, আঙুলটা দিয়ে দেবো। সবকটা জায়গা ঘুরে চলে এলাম আবার যেখান থেকে শুরু করেছিলাম, এদিক থেকে আবার নেমে এলাম। বেশ ভালোই কিন্তু ঘুরলাম। এটা আমার খুব ভালো লাগলো যে দাদাকে একটা বানাতে দিলাম, নতুন টেস্টে বানিয়ে দেবে। সুন্দর বানাচ্ছে, আমি একটা নতুন টেস্ট বানাতে দিলাম। ওরা কি সুন্দর বানিয়ে ফেলেছে, এখন আর এটা বাকি আছে। ওকে বানাইয়ে 50 টাকা করে কিন্তু নিচ্ছে। মানে এটার কিন্তু দাদা আলাদাই টেকনিক নিয়ে, মানে এটারও কিন্তু একটা আলাদা টেকনিক আছে আমি বলবো। মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, এই যে রাস্তাটা ঘুরে ঘুরে যেটা আসে, নেমে এই রাস্তায় নামে। আমি যখনই আসি তখনই এসে এইখানে এই দোকানটাতেই খাই রিভা ননভেজ। দেখো লেখা আছে এই যে রিভা ননভেজ, এখানেই আমি খাই। একদম যেখানে দার্জিলিংয়ের ট্রাফিক পুলিশটা তার ঠিক অপোজিট সাইডে, এখানেই এখন খাওয়া দাওয়া করবো। আর এই যে সেই আন্টি, এই সেই আন্টি, তোমরা আগের ব্লগেও দেখেছো। সব সহি है ना? ठीक है, सब सही है। আচ্ছা, 2 চিকেন বানাইয়ে আর 1 ভেজ। ओके। আন্টি নিয়ে চলে এসছে খাবার। দেখো কত কিছু দিয়েছে। এখানে একটা আলুর তরকারি আছে, ডাল, এখানে শাক, বাঁধাকপি দিয়ে কিছু একটা করা, এটা হচ্ছে ঘুগনি মটর দিয়ে করা, এখানে স্যালাড, চাটনি আর এই ভাত। আর দিয়ে গেল আন্টি এই যে চিকেন। এই পুরো থালিটার দাম হচ্ছে 150 টাকা। চলো শাক দিয়ে খাই। দুপুরের যে খাওয়া দাওয়াটা আমরা সারছি, এটা কিন্তু আমাদের নিজেদের টাকায় করতে হবে, এটা কিন্তু কোনো প্যাকেজে থাকবে না। আন্টি দারুণ রান্না করে। একটু ঝোলটা দিয়ে খেয়ে টেস্ট করে বলি কেমন হয়েছে। চিকেন দিলাম, একদম ঘরোয়া রান্না। এইবার যাচ্ছি আমরা, চলে এলাম, এবার যাচ্ছি আমরা তেনজিং রক। চলো, শ্যুট হয়েছিল, বরফি গানের শ্যুট এখানে হয়েছিল, নর্থ পয়েন্ট স্কুল।
আরে তুললাম তো রে। তেনজিং রক এই চেমাই। তো এখান থেকে ক্লাইম্বিং করে এই ওপরে উঠে তোমরা এই তেনজিং রকের এই যে ক্লাইম্বিং করে সবাই সেটা তোমরা এখান থেকে জানতে পারবে। তো ভাইয়া ये थोड़ा बताइए ना कितना क्या लगता है? 100 रुपीस लगता है। 100 रुपीस। सेफ्टी लगाना पड़ेगा, हेलमेट। सेफ्टी ये सब सेफ्टी के लिए है। आपने हेलमेट है सेफ्टी पे, ऊपर पे रहेगा गाइड, আচ্ছা कोई গাইড भी रहेगा? गाइड भी रहेगा। আমরা যে হিমালয়ের মাউন্টেনিং ইনস্টিটিউট ঘুরে এলাম ওখানে যে পড়াশোনাটা হয় তার প্র্যাকটিক্যালটা হয় হচ্ছে এখানে। দাদা উঠবে, এই যে এই দড়িটাকে এখানে বেঁধে দিল আর আরেকটা দড়ির হাতে এরকম টেনে যাবে। জুতোটা কিন্তু একটু ভালো হতে হবে। ভাইয়া নেক্সট কাজ আরে রঙ্গিত, আচ্ছা রঙ্গিত ভ্যালি টি গার্ডেন যাচ্ছি এরপরে। এখান থেকে বেশ সুন্দর লাগছে, আমরা গাড়ি এক জায়গায় দাঁড় করিয়ে ছবি তুলছি। আর এইখানে যে একটা দেখতে পাচ্ছ পাহাড়ের উপরে সাদা সাদা অংশ, ওটাই হচ্ছে নামচির যে শিবের বড় মূর্তিটা দেখা যায়, সেই মূর্তিটা হেভি লাগছে এখান থেকে দেখতে। এখানেও যাই আমরা ঘুরতে। এই যে আমরা এসে এখানটায় পৌঁছালাম আর এখান থেকে আমরা এখন যাব রঙ্গিত ভ্যালি টি গার্ডেন। দয়া করে পাতা ছিঁড়বেন না, 500 টাকা জরিমানা। সাবাস। এই হচ্ছে আমরা রঙ্গিত ভ্যালি টি গার্ডেনে এসে পৌঁছালাম। এটা কি সুন্দর ছোট্ট গ্রাম, যেটা আমার দারুণ লাগলো। আমরা এই যে চা বাগানে এসে দাঁড়িয়ে আছি, ওখানে লেখা ছিল যে চা পাতা দয়া করে ছিঁড়বেন না। আমাদের মতন কিছু বাঙালি মানুষ আছে, তারা ভাবে যে চা পাতাটা ছিঁড়ে নিয়ে গিয়ে সেই চা পাতাটা বাড়িতে সকালেই চা পাতা হয়ে যাবে। আমি একবার সিকিম গেছিলাম, তখন এরকম একটা হয়েছিল ব্যাপার, যেখানে একটা বাঙালি পুরো ফ্যামিলি এসে গাদা গাদা চা পাতা ছিঁড়ে পকেটে পুড়েছে। এইবার তারা ভেবেছে যে এই চা পাতাটা সকালেই চা পাতা হয়ে যাবে, ওটাই জলে দিলে হয়ে যাবে। বাট এটা কিন্তু অনেক প্রসেসিং থাকে, তাই একদম ছেঁড়ার কোনো প্রয়োজন নেই। সুন্দর আছে, ওরা এভাবে ছিঁড়ছে, এটার প্রচুর প্রসেসিং হয়, তারপরেই কিন্তু চা পাতা তৈরি হয়। তাই একদম ওই সব ভুলভাল কাজকর্মে কিন্তু যাবে না। সুন্দর জায়গাটা। আমি এতবার দার্জিলিং এসেছি, এই জায়গাটায় আমার কখনো আসা হয়নি। ভালোই হলো, একটা নতুনত্ব জায়গা, নতুনত্ব ফ্লেভার পেয়ে গেলাম এই জায়গাটায়, যেখান থেকে আমি সিকিমকে দেখতে পেলাম। এইবার যাচ্ছি আমরা জাপানিজ টেম্পল আর পিস পাকোড়া দেখতে। সাধারণত প্রতিবার এসে প্রথমে ওই দুটো ঘুরি, এইবার লাস্টে ঘুরছি। এই জায়গাগুলো আগে ঘুরে নিলাম। এই যে ওপরে হচ্ছে রোপওয়ে। আর গেলাম না রোপওয়েতে, তার একটাই কারণ, একটু চারিদিক মেঘলা মেঘলা হয়ে গেছে। রোপওয়ে ঘোরার একদম ভালো টাইমটা হচ্ছে 10টা 11টার সময়। এটা ভাড়া হচ্ছে এক একজনের 270 টাকা করে। সময় আপডেট 4:09। আমরা এসে পৌঁছালাম, এই হচ্ছে জাপানিজ টেম্পল। 1972 সালে এই মন্দিরটাকে প্রথম ওপেন করা হয়েছিল। একটা নতুনত্ব অভিজ্ঞতা হবে। আমরা এখন এখানে প্রে করব। আমি প্রথমবার বৌদ্ধদের এই পেয়ারে একটা অন্যরকম অনুভূতি পেলাম, যেখানে আমি নিজেও অংশগ্রহণ করেছিলাম। বেশ ভালোই লাগলো, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো, দারুণ ছিল। 2 মিনিট হলেই আমরা পুরোটা কমপ্লিট করতে পারবো। আচ্ছা, এখানে আমরা জাপানিজ টেম্পল দেখলাম, এবার আমরা দেখবো হচ্ছে এখানে পিস পাকোড়া দেখে আমরা তারপরে বেরোবো। আমরা এসে পৌঁছালাম, আর এতক্ষণ পেয়ার করতে করতে দেখছিলাম এদিকের কাঞ্চনজঙ্ঘার কিছুটা ভিউ আমরা দেখা যাচ্ছিল, কিন্তু আবার মেঘে ঢেকে গেল। ঠিক এরকম জায়গায় কাঞ্চনজঙ্ঘা আছে। এই যে মা উঠছে এখান থেকে। এই হচ্ছে পিস পাকোড়া, যেমন ঠিক আমাদের উড়িষ্যায় পুরী ঘুরতে গেলে আমরা ভুবনেশ্বরে দেখতে পাই, ঠিক তেমনই এই জায়গাটা। দারুণ, কিন্তু এখানের ডিফারেন্স এটাই যে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যায়। এই তো যে মা আগে আগে উঠছে। মেঘালয়ের 3500 সিঁড়ি উঠতে পারেনি, তাই এখানে সিঁড়িগুলোতে আগে আগে উঠে পড়ছে। গৌতম বুদ্ধের তোমরা এখানে এলে 4টে এখানে গৌতম বুদ্ধের বিভিন্ন রকম পিস পাকোড়াগুলোতে কোনোটায় গৌতম বুদ্ধ বসে আছে, কোনোটায় শুয়ে আছে, কোনোটায় ধ্যান করছেন। তো সেরকমভাবে এখানে 4টে এরকম মূর্তি থাকে। ধর্ম প্রচার এটাই। শুধু রক গার্ডেনটা বাকি থাকলো, রোপওয়েটা বাকি থাকলো, এগুলো পরে ঘুরবো।
রোপওয়েটা এখন কাজ চলছে। এই যে এটা হচ্ছে বার্থ, এই মূর্তিটাকে বলা হয় বার্থ, জন্ম, মেডিটেশন, ধ্যান করছেন। যখনই আসবে যে কোনো পিস পাকোড়াতে গেলে দেখতে পাবে যে এই 4টে মূর্তিকেই সমস্ত জায়গাতে সেম। তো আমরাও এখানে 4টে মূর্তিকে দেখলাম, যেখানে এক একটা মানে বোঝানো হয় এক একটা মূর্তিকে। এবার এখান থেকে বেরোই। সত্যি জায়গাটা কিন্তু খুব সুন্দর, দারুণ লাগে যখনই আসি। বেশ কিন্তু ভালোই ঘুরলাম এই দুটো জায়গা। অফ সিজন, এটা অফ সিজন মানে এটা যে মনে করতে হবে যে কিছুই দেখা যাবে না এরকম, এটা নয়। এইটা হচ্ছে মানুষজন এই সময়টায় কম আসে, ছুটি কম থাকে বলে এই টাইমটা হচ্ছে অফ সিজন, তাই সবাই অফ সিজন বলে থাকে। যাই হোক, আজকের এই যে ট্যুরটা করছি দুদিন ধরে যে দেখছো, ট্যুর কিংডম শেখারদা কিন্তু দারুণভাবে প্ল্যানটাকে সাজিয়ে দিয়েছে। আর আমি আগে তো দার্জিলিং নিজে নিজে এসেছিলাম, তো এবার চাইছিলাম যে একটু ভালো মতন টেনশান মুক্ত হয়ে ঝুট ঝামেলায় না গিয়ে ভালোভাবে একটু ঘুরতে। যেহেতু মাকে নিয়ে আসছি, ফ্যামিলি নিয়ে আসলে কিন্তু একদম মানে শেয়ারিং বা এগুলোতে একটু অসুবিধা হয়, সেক্ষেত্রে কিন্তু ট্যুর কিংডম শেখারদা দারুণভাবে আমাদেরকে এই প্ল্যানটাকে বানিয়ে দিয়েছে। আর আমার তো স্পেশালি দারুণ লেগেছে। তো আজকের এইটাই ছিল আমাদের লাস্ট পয়েন্ট। চলো এইবার এখান থেকে বেরিয়ে পড়ি। এই আমরা এখন দার্জিলিং রেলওয়ে স্টেশন চলে এলাম। জয় রাইডের ট্রেনগুলো সব দাঁড়িয়ে আছে। চলে এলাম আমরা ম্যালের কাছাকাছি। আমরা ঘুরে চলে এলাম, এই হচ্ছে সেই মোড়টা। এখান থেকে এসে গাড়িগুলো ঘুরে এই সোজা চলে যায় চিবেট রোডের দিকে, আর এদিক থেকে সোজা উঠে গেলেই হচ্ছে আমরা চলে যাব একদম ম্যাল রোড বা ম্যালে। আর এখানেই হচ্ছে কেভেন্টার্স। চলো এই রাস্তা দিয়ে এবার হাঁটবো, ম্যালটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। এই যে আমরা এই ম্যালের রাস্তায় ঢুকে গেলাম। এখন তো বেশ খালি খালি আছে, তার কারণ একটাই, এখন যেহেতু সিজন টাইম নয়, তাই জন্যই এখানে সমস্ত কিছু আছে, KFC থেকে শুরু করে এই যে গ্লেনারিজ। আগের বার এসে এখান থেকে কিছু খাওয়া দাওয়া করেছিলাম আমরা, সকালের ব্রেকফাস্ট, তবে আমার অতটাও ভালো লাগেনি। এখানে শুধু ওই মানে কি বলবো, লোক দেখানোর মতনই ঠিক আছে আমার মনে হয়। খাওয়া দাওয়ার কোয়ালিটি আমার মনে হয় যেন বাইরে থেকে এক প্লেট মোমো খাবো, অনেক ভালো। মিরিক হয়ে যে আসছিলাম, মিরিক লেকের কাছে যে দোকানগুলো আছে সেখানে সস্তা, মিনিমাম 150-200 টাকা করে কম। তাই যারা মিরিক হয়ে আসছো, মিরিক লেকে একটু টাইম কাটাচ্ছ, কিছু কেনাকাটা করার থাকলে ওখান থেকে কিনে নাও, আর নালে যেদিনকার ফিরছো মিরিক হয়ে সেদিনও তোমরা কিনে নিতে পারো। এই এসে পৌঁছালাম দার্জিলিং ম্যালের কাছে, মানে ম্যাল লে। আর এখানটায় আলাদাই একটা ভাইব থাকে সব সময়ের জন্য। সত্যি কত মানুষের ভিড় লেগেই থাকে, দেশ বিদেশ থেকে কত মানুষ আসে এই জায়গাটায় এসে একটা ছবি, একটা ভিডিও, এগুলোকে স্মৃতি করে রাখার জন্য। ঠিক আছে, জায়গাটা কেমন? অপূর্ব। অপূর্ব না? কত মানুষের ভিড়, বাঙালি থেকে শুরু করে সমস্ত মানুষের এখানে ভিড় সবসময় লেগেই থাকে। তাই কিন্তু এই জায়গাটা সবার জন্য স্পেশাল। এখানে এরকম প্রচুর জায়গা আছে বসার এই পুরো এরিয়া জুড়ে। আর আমি আর মা দুজনেই বসে আছি এখানে। বেশ কিন্তু ভালো লাগে যখন তোমরা এসে কিছুক্ষণ বসবে, কারণ এটা সিকিমেরই একটা অংশ ছিল বহু বছর আগে। আর সেই ইংরেজরা যেভাবে কাগজপত্র নিয়ে ঠকিয়ে তাদের কাছ থেকে এই জায়গাটাকে নিজেদের করে নিয়েছিল, তাই হয়তো পশ্চিমবঙ্গের একটা অন্তর্গত অংশই আজকে এই দার্জিলিং। তাই জন্যই আমাদের বাঙালির একটা আবেগ সবসময় লেগেই আছে। এবার হাঁটতে হাঁটতে চলে যাই আমাদের হোটেলের কাছে। আর হোটেল থেকে আসতে মোটামুটি ওই 8-9 মিনিট, তার মধ্যে আমরা পৌঁছাবো ঠিক প্রপার এই জায়গাটাতে। এই হচ্ছে কেভেন্টার্স, আর এখানে হচ্ছে পুরো ট্যাক্সি স্ট্যান্ডটা। আর এই দেখো লুনার বলে লেখা আছে, আর এখানে আছে কুঙ্গা রেস্টুরেন্ট। অনেক দিন ধরে ভাবছি যে কুঙ্গাতে খাবো, কিন্তু যখনই দার্জিলিং আসি এমন একটা টাইমে আমরা সাইট সিন করে আসি বা যে কোনো জায়গা থেকে আসি, কুঙ্গাতে মোমো আমরা আজ পর্যন্ত খেতে পারিনি। তাই আজকে সময় যখন আছে, তাও টাইম আপডেট হচ্ছে 6টা, আর আজকে তাই জন্য আমরা খাচ্ছি এখানে। ভাবছি চিকেন মোমোটা ট্রাই করব, যেটার দাম 270 টাকা, আর কিন্তু খুব সুন্দর খেতে। একবার তোমরা এখানে ট্রাই করতে পারো। আর এখানে একদম এই যে মেনু দেওয়াই আছে। আমরা এই যে মোমো থেকে নিলাম হচ্ছে চিকেন মোমো স্টিম, 270 টাকা। এটা আমি অনেক দিন ধরে ভাবছিলাম খাবো, আর আজকে আমরা এত সুন্দর ট্যুর করে এসে তাই জন্য এখন এই মোমোটা ট্রাই করবো। ওর সাইজ কিন্তু বেশ বড় বড়। চলো এই মোমোটা টেস্ট করে দেখি।
স্টাফিং কিন্তু প্রচুর, মানে এরকম 4টে মোমো খেলেই পেট ভরে যাবে। দেখো, খাওয়া দাওয়া করে তারপরে হোটেল যাব, হোটেলেও আমাদের খাওয়া দাওয়া আছে। ফাইনালি গিয়ে এই কুঙ্গা রেস্টুরেন্টে আমার কত দিন পর সেই অপেক্ষার ফল সফল হলো। দেখলে মোমোগুলোর কেমন সাইজ ছিল, মানে আমি 4টে মোমো খেয়ে যেটুকু বুঝলাম আমাদের ওখানে 10টা মোমোর সমান, হাতের সাইজ ঠিক এরকম বড় বড়। তো এখানে আসবে যখন, জানি না তোমরা কতটা লাকি হবে, কারণ 10টা থেকে 6:30 এমনই একটা টাইম আমরা সাইট সিন করে ফিরি, এটা খেতে পারো। চলো আপাতত এখান থেকে বেরিয়ে আমরা এখন সোজা চলে যাই হোটেলে। খেতে চলে এসেছি রাতের ডিনার। এই হচ্ছে মেনু, ডাল, এখানে পাঁপড়, তরকারি, মাংস, মায়ের জন্য ডিম ভাজা, কারণ মাংস খায় না মা, আর এখানে হচ্ছে ভাত। এখন এই খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়া সেরে তারপরে ঘুমোতে হবে। চলো আপাতত খাওয়া দাওয়া সারি, শুধু মাংসটা কেমন হয়েছে ওটাই আমি বলবো, বাকি খাবার তো কালকেই বলেছি। আর মা খাবে ডিম ভাজা দিয়ে। মাংস খেতে খেতে এত সুন্দর বানিয়েছে, ভুলেই গেছি একটু ঝাল ঝাল হয়েছে, যে কেমন টেস্ট, অসাধারণ বানিয়েছে। খেতে খেতেই ভিডিওটাকে শেষ করি। এত সুন্দর ট্যুর প্যাকেজ, সত্যি শেখরদা কিন্তু ফাটিয়ে দিয়েছে জাস্ট। ট্যুর কিংডম দাদা খুব সুন্দরভাবে প্যাকেজটাকে তৈরি করেছে, যেখানে শুধুমাত্র দুপুরের খাওয়া দাওয়াটা থাকবে না, রাতের এই ডিনার, সকালের ব্রেকফাস্ট সব ইনক্লুড থাকে। যাই হোক, আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করি। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আর ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো তাহলে, বাই, খাই চিকেন।